পদ্মজা জানে এই জবাব সে পাবে না। সে দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করল। হেমলতা পরম স্নেহে এক হাত পদ্মজার মাথায় রেখে বলল, কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস। পদ্মজা লজ্জিত হয়ে আবার প্রশ্ন করল, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। মায়া হচ্ছে হেমলতার, বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম, কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার। হেমলতা চমকালেন, তবে তা প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মায়ের ওপর বিরক্তি জন্মাচ্ছে। খুব কঠিন করে বলতে ইচ্ছা হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবে না কখনো, কখনো না। কিন্তু এমন ব্যবহার কখনো করতে পারবে না সে, কক্ষনো না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহানা ফুলের ঘ্রাণ। আকাশে থালার মতো চাঁদ। ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে বইছে। পদ্মজার চোখের জল শুকিয়ে যায়। হেমলতা ঝিম মেরে বসে আছেন। মা মেয়ে পাশাপাশি বসে থাকলেও যেন কত দূরত্ব তাদের মাঝে। নিজেদের মতো ভেবে যাচ্ছে এটা সেটা নিয়ে। হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে এলো, মায়েরা তাদের জীবনে গোপন গল্প সন্তানদের বলতে পারে না পদ্ম? পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই মানুষটাকে এত নরম রূপে মানায় না। মাকে আশ্বস্ত করে পদ্মজা বলল, আমি আর কখনো জানতে চাইব না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই, সবাই স্কুল মাঠে গেছে। কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে যায়। সিঁড়িতে বসে আয়েশ করে থাকে। অনেক মুহূর্ত পর শুনতে পায় গান বাজছে কোথাও। পদ্মজা গানের সুর অনুসরণ করে নিচের দিকে নামে। ঘাটের বাঁ পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পদ্মজা বিকৃত বোধ করে। দ্রুত উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে চলে আসে লাহারি ঘরে। তাকে দ্রুত ফিরতে দেখে হেমলতা প্রশ্ন করলেন, কেউ ছিল? পদ্মজা ওপর নিচে মাথা নাড়ল। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমাকে দেখেনি। মাথায় চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। পূর্ণা অঙ্ক করছিল। পদ্মজার মুখের আগন্তুকের বর্ণনা শুনে হৈ হৈ করে উঠল। এইটাই তো লিখন সাহ, নায়ক। হেমলতা আর চোখে মেয়ের দিকে তাকালো। নায়ক নায়িকাদের প্রতি পূর্ণার যে তীব্র আগ্রহ তা ভালো লাগে না তার। পূর্ণা মায়ের চাহনি দেখে দমে যায়। সারাক্ষণ শুটিং দলের আশেপাশে ঘুরঘুর করে মেয়েটা। হেমলতা বিরক্ত হয়ে তাকে কড়া নিষেধ করেছেন আর যেন না যায়। যদি যায় মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়ে গেল। কিন্তু লিখন সাহ আর চিত্রা দেবী জুটিটা এত ভালো লাগে তার, শুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে তার। তাই সে চুপিসারে টিনে একটি ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন রেখেছেন লাহারি ঘরের পেছনের বারান্দায়। সারাক্ষণ সেখানেই থাকেন। সেই সময় পূর্ণা ছিদ্র দিয়ে উঁকি দিয়ে শুটিং দেখে। পূর্ণার এই আচরণ দেখতে দেখতে একদিন পদ্মজারও আগ্রহ জন্মালো। ৭-৫ না ভেবে একদিন উঁকি দিয়েই বসলো সেও। ঝাঁকড়া চুলের মানুষটি একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে। মানুষটির দৃষ্টি মোহময়। বাড়ি জুড়ে গানের সুরধ্বনি। কেউ কেউ ক্যামেরা ধরে রেখেছে। গানের শুটিং চলছে বোধহয়। অদ্ভুত ঠেকছে পদ্মজার। লজ্জা পেয়ে সে চোখ সরিয়ে নিল। ঝড় উঠেছিল। লণ্ডভণ্ড হয়ে গেছে বহু গাছপালা। লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে ভাঙা গাছপালা পড়ে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় ডালপালা সরানোর। তাই পদ্মজা আর পূর্ণা স্কুল থেকে ফিরছিল বাড়ির সামনের পথ দিয়ে। উঠানে শুটিং দলের সবাই উপস্থিত। পদ্মজার মাথা নত, ঘোমটা টানা লম্বা করে। এত মানুষের সামনে দিয়ে যেতে তার হাঁটু কাঁপছে। আজ যেন পথ শেষই হচ্ছে না। উপস্থিত অনেকের নজরে চলে এলো পদ্মজা। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সঙ্গে পদ্মজাও। যদিও মেয়েটা শুটিং দলটির দিকে তাকাচ্ছে না, মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, পাশের মেয়েটাকে প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো তারা এখানে এসছে। কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে তারা চোখেও দেখেনি, কণ্ঠও শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো।
পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারায় তো মিল নেই, সবাই বলে। আচ্ছা যাও। দুই বোন লাহারি ঘরে চলে যায়। হাঁপ ছেড়ে বাঁচে পদ্মজা। ভেতরটা এত কাঁপছিল, চোখ তুলে তাদের মুখ দেখার সাহস হয়নি। কিন্তু হ্যাঁ, ইচ্ছে হয়েছিল বটে। সিনেমায় যারা অভিনয় করে তারা দেখতে কেমন, সাধারণ মানুষের মতনই নাকি অন্যরকম? বিকেলে হাজেরা নামক এক মহিলা আসে মোড়ল বাড়িতে। সে সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা ওর বাড়ি গিয়ে এটা ওটা চেয়ে নেয়, খায় দুই বাচ্চাকে সঙ্গে নিয়ে। পদ্মজার খুব মায়া হয় হাজেরার জন্য। মহিলা আসতেই হেমলতা পদ্মজাকে প্রশ্ন করলেন, গাছে কয়টা লাউ আছে? 9টা আম্মা। পূর্ণা কোথায়? ওরে বল 2টা লাউ হাজেরার দিতে। কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার নীরবতা থেকে হেমলতা বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই। পূর্ণা কি টিভি দেখতে গেছে? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রতভাবে বলল, আম্মা, আমাকে বলে গেছে। তুই ওর অভিভাবক? একটু শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েছিলাম, অমনি সুযোগ লুফে নিয়েছে। আম্মা, আমার দোষ, পূর্ণাকে কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠে হেমলতার রাগ উঠিয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজেরাকে নিয়ে যা, ঘুমটা টেনে যাবি। বেগুন বেশি থাকলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে কোনো কিছুতেই কার্পণ্য করে না। তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়ে গেছে। চুরি করার প্রবণতা আছে তার মধ্যে। তাই পদ্মজাকে সঙ্গে যেতে বলেছেন। উঠানের এক কোণে লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা। 9টা লাউ ঝুলছে তাতে, চোখের সামনে শুধু তরতাজা টাটকা সবুজ পাতা। পদ্মজা বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল, কি দিয়ে রান্না হবে? জানি না গো পদ্ম, গিয়া দেহি মাছ মিলানো যায়নি। তোমার ছোট ছেলের ঠান্ডা কমেছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল। হাজেরা গুঞ্জন করে কাঁদছে আর বলছে, ছেঁড়াটা সারাদিন মাটিতে পইরা থাহে, একলা একলা। রাইত আইলে জ্বরে কাঁপে, দম ফালাইতে পারেন না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো না, কই পামু? তুমি মাতব্বার বাড়িতে যাও, শুনছি তান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল। বেগুন গাছ বাড়ির পেছনে। সাবধানে বাড়ির পেছনে গেল পদ্মজা। সে মনে মনে ভাবছে, হাজেরার ছেলে সুস্থই আছে। সকালেই দেখেছে ছেলেটাকে, দিব্যি খেলাধুলা করছিল। দেখে যেন কেউ বলবে না সে অসুস্থ। হাজেরা মিথ্যা বলছে। মানুষের খুব অভাবে পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটা পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো সে, বিব্রত বোধ করে লিখনকে দেখে। কারোর সামনে নিজের অস্বস্তি প্রকাশ করাটা উচিত না, কথাটা হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করে জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না। টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সঙ্গে তার কখনো কথা হয়নি। লিখনের সঙ্গে কথা বলতে গিয়ে জবান বন্ধ হয়ে যাচ্ছে। চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালেও টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল। আমাদের এখানে সারা বছর শীতকালেই টমেটো হয়। দ্রুত জবাব দিয়ে লাহারি ঘরে ফিরল পদ্মজা। মনে হচ্ছে পরপুরুষের সঙ্গে কথা বলে ঘোর পাপ করে ফেলেছে। পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখেই নিঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করল। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন। তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ায়। শাড়ি আঁচল মাথায় টেনে নিলেন হেমলতা। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন লোকটার দিকে। লোকটি হেসে বলল, আমি শুটিং দলের মিলন। হেমলতা জোরপূর্বক হাসার চেষ্টা করলেন। আর চোখে তাকালেন ঘরের দরজার দিকে। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো দরকার। তিনি সোজা প্রশ্নে চলে যান, কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, এদিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না, সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের জলজল করা চোখ মুখে ছায়া নেমে আসে। অপমানিত বোধ করল সে। আমতা আমতা করে বলল, আচ্ছা, আসছি। মিলন স্থান ত্যাগ করল। তবে যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতার চোখ বুজে জীবনের হিসেব কষেন।
নরম দৃষ্টিতে তাকান ঘুমন্ত পদ্মজার দিকে। তিনি নিশ্চিত এই লোক পদ্মজাকেই দেখতে এসেছিল। এখন পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার। টিনের ছিদ্র আরও দুটো করেছে। লিখন সাহকে দেখলে তার ঠান্ডা কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ের লিখন সাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে। পদ্মজার দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা তেল দিয়ে যাও না। সোনা বোন একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন সাহর হাসি, কথা বলার ভঙ্গি দেখছে, লজ্জাও পাচ্ছে। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে তার। এই আপা, পরেও তো দেখতে পারবে, দিয়ে যাও না। আর একটু, শুটিং শুরু হচ্ছে, একটু। পূর্ণার রাগ হয় খুব, কিন্তু সে আপনে কিছু বলতে পারে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। আপাকে খুব ভালোবাসে সে। মাঝে মাঝে মনে হয় এই ভালোবাসাটুকু যেন মায়ের প্রতি ভালোবাসার চাইতেও বেশি, কিংবা হয়তো না। পদ্মজা মিটিমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল সে। কী রে পদ্ম, কী দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে চমকে উঠল পদ্মজা। আরক্ত হয়ে উঠল তার গলা। ডাকাতি করতে গিয়ে বাড়ি মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে তার। উহ, এই অনুভূতি আরও বেশি ভয়ঙ্কর। হেমলতার দৃষ্টি গেল ট্রেনের ছিদ্রের দিকে। সঙ্গে সঙ্গে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে, একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু তো সে, মারও শেখাবে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টিতে দুই মেয়েকে দেখলেন। টিনের গায়ে তৈরি ছিদ্র চোখ রেখে প্রশ্ন করলেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ল। হেমলতার চোখ দুটি হঠাৎ শীতল হয়ে এলো। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে যায়। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আম্মা আর হবে না। পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নেই। আমি। হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রেমা তোর আব্বা কোথায়? উঠানে আম্মা। গিয়ে বল আমি ডাকছি। প্রেমা এইটুকু দৌড়ে গিয়ে আবার এক ছুটে ফিরে এলো। হেমলতা বারান্দা পেরিয়ে চুলার কাছে গিয়ে বসেন। তার মোর্শেদ যখন এলেন তখন জানতে চাইলেন, কি হয়েছে, কাকে ডাকো? আমাকে? মেয়েদের চৌকির পাশে একটা জানালা করে দাও, মুরগির খোপের কাছে কাঠ আছে। কেন? আমি চেয়েছি তাই, না পারলে না করো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কন ছাড়ো, তোমার সঙ্গে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো ক্যারে, তোমার তো আমারে পছন্দ না। তোমার পছন্দ বিলাই চোখা ব্যাটা ছেঁড়ারে। অহেতুক কথা বলো না, মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগ ধরলেই লতার মতো মনে পড়ে যাবে। রোগে ধরলেই লতা। মুর্শিদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার একটি জানালা তৈরি করে দিলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সঙ্গে খুশিও। হেমলতা জানলায় ছোট পর্দা টাঙিয়ে দিলেন। রুম থেকে বাইরের দৃশ্য দেখা যায়, কিন্তু জানলার ওপাশে কে আছে তা বাহির থেকে বোঝা যায় না। সন্ধ্যায় শুটিং শুরু হলো। পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না। না বলা সত্ত্বেও অনেকবার তিনি দুই মেয়ের অনেক ইচ্ছা পূরণ করেছেন। আর কিছু বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি তার। যতটুকু পারেন ততটুকুই করেন। হেমলতা ঘরে বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কোথাওই নেই, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না, সবার কাছে সবার মাই সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্যর কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলেছে? দূর বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা। এমন মা আর একটাও নেই। হেমলতার কর্ণকুহরে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। পদ্মজা হেসে বলল, আমাদের আম্মা সত্যিই সেরা, আলাদা। পূর্ণা জানলার বাইরে চোখ রেখে দেখে, প্রশ্ন করল, আপা চিত্রা দিদিকে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাইরঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতার বুক শীতল কোমল অনুভূতিতে ছেয়ে গেল।
পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতা প্রথম শুনল তিনি সুন্দর। ভুবনমোহিনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন? কেন ছেলেমানুষি অনুভূতিকে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো বলে মনে হচ্ছে না? পূর্ণা গম গম করে উঠল। বোনের কথা শুনে ভয় পেল প্রেমা। পদ্মজা বলল, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি কালো চোখে সাদা চোখে তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো তুমিও বোঝো, আমিও বুঝি না। পূর্ণা কণ্ঠ ভারী নিষ্পাপ শোনাল। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখে হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো একমনে দেখেছিস তোরা? দেখলে বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোঁপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লুকোনো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকায় তখন মনে হয় প্রকাণ্ড কোনো রাজ্যের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার ওপর ভীষণভাবে প্রভাব ফেলে। এদিকে প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণা উচ্ছ্বাস নিয়ে বলল, কাল থেকে আমি আম্মাকে মন দিয়ে দেখব। আমিও। প্রেমাও পূর্ণার দলে যোগ দিল। আবেগের সাইক্লোনে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল হেমলতার চোখ বেয়ে। কিছুতেই আটকে রাখতে পারল না। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য পেয়ে এসেছেন। লুকিয়ে কত কেঁদেছেন, কত করে চেয়েছেন কেউ তাকে সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা গায়ের কালো রঙের জন্য গরম চামচ দিয়ে ঘাড়ে পোড়া দাগ বসিয়ে দিয়েছিলেন, আর আজ গর্ভের সন্তান সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে, পদ্মজার সুন্দর চোখে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হুট করে হেমলতার ঘুম ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিতে জানান দিচ্ছে ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে 2 জোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। দ্রুত উঠে বসলেন তিনি। দু চৌকির মাঝে যে পর্দা সরিয়ে দেখে নিল পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে স্বস্তি পেলেন, ছাড়লেন আটকে ধরা নিঃশ্বাস। পায়ের আওয়াজ খুব কাছে শোনা যাচ্ছে। হেমলতা ডান পাশে তাকালেন। গাঢ় অন্ধকার ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে টিনের ওপাশে থাকা অদৃশ্য গোপন শত্রুকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতা ঝাঁঝালো কণ্ঠে। পায়ের আওয়াজ থমে গেল। কয়েক সেকেন্ড পর ছুটে পালালো 2 জোড়া পা। ভোর। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছে। বৃষ্টি পড়ার কারণে আকাশ মেঘলা, চারপাশটা একটু অন্ধকারাচ্ছন্ন। হালকা আলোতেই মেঝেতে শীতল পাটি বিছিয়ে 3 বোন পড়ছে। ঝমঝম করে বৃষ্টি হয়েছে রাতভর। বর্ষা স্নানে প্রকৃতির গাছপালা মুগ্ধ ও স্নিগ্ধ। এমন সকালে কেউ কেউ ঘুমাতে চায়, আবার কেউ বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছা করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পদ্মজাকে বলল, আর কতক্ষণ? ঘুমাতে চাই আপা। পদ্মজা নিচু গলায় বলল, এইটুকু শেষ করে ঘুমিয়ে পড়িস। আম্মা তো আরো পড়তে বলল। কিছু হবে না, এই যে, আঙুল দিয়ে দেখিয়ে বলল, এইটুকু পড় ভালো করে, তারপরেই আম্মা ছুটি দেবেন। পূর্ণা মনের বিরুদ্ধে গিয়েই পড়া শেষ করলো। হেমলতা প্রথমে ছুটি দিতে চাইছিলেন না, পদ্মজার অনুরোধে ছেড়ে দিলেন। ছুটি পেয়ে দৌড়ে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে পূর্ণা সঙ্গে সঙ্গে তলিয়ে গেল গভীর ঘুমে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে রোদ উঠল। স্কুলের জন্য তৈরি হয়ে পূর্ণাকে অনেক ডাকলো পদ্মজা, সাড়া পেল না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরের দিকে উঁকি দিয়ে প্রশ্ন করল, পূর্ণা ঘুমে? জি আম্মা। সে জানে না স্কুল আছে, তবুও এত বেয়াক্কেলের মতো ঘুমালো। মায়ের রাগের ফলাফল ভেবে পদ্মজা শঙ্কিত। আজ পূর্ণা নির্ঘাত মার খাবে। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না, প্রায়ই এমন হয়। যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টিমাখা সকালে তার ঘুম ভাঙানো যুদ্ধের সমান। বাঁশের কঞ্চিকে পূর্ণা ভীষণ ভয় পায়, অথচ কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম তার কিছুতেই ছাড়ে না। এই যেন ভূতের তাড়ানো।
হেমলতা বাঁশের কঞ্চি আনতে বাঁশবাগানের দিকে চলে যান। এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা ওঠ, মাঠটা খাওয়ার আগে ওঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে। একটা মানুষ এত ডাকাডাকির পরও কি করে ঘুমিয়ে থাকতে পারে। সে নিষ্কম্ম স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকছেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি কাটে, কিন্তু মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে যায় পূর্ণা। তুই সর পদ্ম, ও মারের যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছাড়তে হবে। হেমলতার রাগান্বিত স্বর। পদ্মজা মায়ের কথার ওপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে কঞ্চি দিয়ে বাড়ি দিল। একটা আওয়াজ হলো প্যাচ করে, ভয়ে চোখ বুজে ফেলল পদ্মজা। পায়ের চামড়া ছিঁড়ে গেছে বোধহয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করছেন। সে চোখ খোলার আগেই দ্রুত উঠে বসলো। চোখ খুলতে খুলতে যত দেরি। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা কড়া চোখে তাকাতেই থেমে গেল দুই বোনের হাসি। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা। সেও তো প্রতিদিনই বলিস, আজই শেষ। আম্মা, আম্মা মেরো না। সে লাফিয়ে উঠে চৌকির কোণে গিয়ে বসে। এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল, শোনা গেল বজ্রপাতের আওয়াজ। মনে মনে পূর্ণা প্রেমা খুশি হলো। আজ আর স্কুলে যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চিত যেতে দেবে না। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো, মেঘ আসবে মনে হয়, যাবো স্কুলে? মেঘ তোর কি সমস্যা করলো? এখনই যাবি স্কুলে, তৈরি হ। হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রুকুঞ্চিত করে থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দেয়, বসে আছিস কেন, জলদি কর, নয়তো আবার মার খাবি। পূর্ণা তীব্র বিরক্তি নিয়ে স্কুলের জন্য প্রস্তুত হয়। বর্ষাকাল চলছে। রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হওয়ায় কাদা জমেছে রাস্তায়। পথ চলা কষ্টকর। 3 বোনের হাতে জুতো নিয়ে পা টিপে হাঁটছে। তাদের মনে হয় একটু গেলেই পিছলে পড়ার ভয়। পিছলে পড়ে বই খাতা নষ্ট হওয়ার ভয়। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। পথের পাশ থেকে বড় 3টে কচুর পাতা ছিঁড়ল পদ্মজা। পূর্ণা প্রেমার হাতে দুটো দিয়ে নিজের মাথায় ধরল তৃতীয়টি, তবে তাতে লাভ হলো না। মাথা না ভিজলেও শরীর বই খাতা ভিজে একাকার হয়ে গেল। পূর্ণা বিরক্তি প্রকাশ করল, ধ্যাত, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখো হাঁটু অবধি পায়জামা কাদা, আর বৃষ্টির পানি নিয়ে নষ্ট হয়ে গেল। পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব, স্কুলে যাবো নাকি বাড়ি ফিরবো? আপা, বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা একটু ভাবলো, এরপর দুই বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? অগত্যা স্কুলেই যেতে হলো। পদ্মজা সম্মতি না দিলে বাড়িতে গিয়ে উঠতে পারবে না তারা। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্কুলে আব্বা এসেছিলেন? প্রেমাকে নিয়ে গেছে। তোর সঙ্গেও তো দেখা হলো। পদ্মজার গলাটা করুণ শোনায়। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসে না? বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হয়ে গেছে পুরো পথ। কাদামাটিতে হাঁটার মতো ভোগান্তি আর নেই। পূর্ণা যেভাবে হেলে দুলে হাঁটছে তাতে পদ্মজার ভয় হচ্ছে, পড়ে না যায়। সে বোনকে ডেকে বলল, পূর্ণা, সাবধানে হাঁট, পড়ে যাবি। তার সাবধানী বাণী শেষ হতেই না হতেই ধপ্পাস করে কাদামাটিতে পড়ে গেল পূর্ণা। আঁতকে ওঠে পদ্মজা। পূর্ণার পা নিমিষে ব্যথায় টনটন করে ওঠে। পদ্মজা 2 হাতে আঁকড়ে ধরে তোলার চেষ্টা করে। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না। পা যেন ব্যথায় অবশ হয়ে গেল। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা, পা ভেঙে গেল মনে হয়। ইস, এত ব্যথা করছে, মচকেছে বোধহয়, ঠিক হয়ে যাবে। ওঠার চেষ্টা কর, আমার গলাটা ধর, ধরে ওঠ। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনের বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বাঁয়ে কাদামাটির পথ, পিছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। এদিকে পা সোজা করার শক্তি পাচ্ছে না পূর্ণা। প্রচণ্ড ব্যথা। ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কিছু করো, সাহায্য করো। একটু পর পূর্ণাকে বলল, বোন আমার, একটু চেষ্টা কর উঠতে। পদ্মজার উৎসাহে পূর্ণার পায়ের পাতা মাটিতে ফেলল, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যথার বিজলি চমকে ওঠার মতো পুরো শরীর অবশ হয়ে গেল। ও মা, বাবারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে? অল্পক্ষণের মাঝে আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেল। তা দেখে আতঙ্কে চোখ মুখ নীল হয়ে গেল পদ্মজার।
কান্না পাচ্ছে তার। পদ্মজা আলতো করে চাপ দিতেই পায়ের ব্যথায় চেঁচিয়ে উঠল পূর্ণা। একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, এখন কি কতটা কষ্ট হচ্ছে দেখতো। পদ্মজা চোখ জলে ভরে উঠল। আপা, আপা, ব্যথায় মরে যাচ্ছি। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। চকিতে চোখ তুলে তাকালো সে ক্ষেতের দিকে। পর মুহূর্তে হাসি ফুটে উঠল তার। সে উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি পায়। মাকে দেখেই যেন ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কিচ্ছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দুটো বিপর্যস্ত মেয়েকে দেখতে পেলেন। একটা মেয়ে পথে বসে আছে, আর একটা মেয়ে তাকে তোলার চেষ্টা করছে। মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে ওঠে তার। পথ দিয়ে আসতে দেরি হবে বলে তিনি ক্ষেতের ভেতর দিয়ে ছুটে এসেছেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেবার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। আশ্চর্যভাবে 2 মিনিটের মাথায় দেখা মিলল ভ্যানের। ভ্যানে চিত্রা, লিখন সহ আরো দুজন। তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল। আর একটু এগোতেই পদ্মজা তার মা বোনকে দেখতে পেল। চিত্রা উদ্বিগ্ন কণ্ঠে ভ্যান চালককে বললেন, চাচা, ভ্যান থামান। চিত্রার দৃষ্টি অনুসরণ করে লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নেমে আসে। চিত্রাও বসে নেই, চোখে মুখে ভয় নিয়ে জানতে চাইল, কি হয়েছে? পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকে গেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে ভ্যানে তুলে দিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা মোড়ল বাড়িতে হেঁটেই ফিরবে। অনেকটা কমেছে পা ব্যথা। দুটি বালিশের ওপর রাখা হয়েছে পা। ব্রেস নেই বলে ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা। যে ব্যথা পেয়েছে তাতে কয়দিন স্বাভাবিকভাবে হাঁটতেও পারবে না। হেমলতা মেয়েকে খাইয়ে দিতে বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতে হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন টিভি দেখতে যাব কিভাবে? সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। বিব্রত হয়ে উঠল ও ঢোক গিলল। এরপর কাচুমাচু হয়ে আস্তে গলায় বলল, মোটেও খুশি হইনি। পূর্ণার অগোচরে হেমলতা ঠোঁটে চেপে হাসল। আড়াল থেকে তা দেখে পদ্মজাও হাসল। তখন দিনের শেষ ভাগ। সূর্যমামা আকাশ গাঢ় লাল আভায় রাঙিয়ে দিয়ে বিদায় নিলেন। আকাশের সঙ্গে মিশে রয়েছে ঘন মেঘ। সেই মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে দিগন্তের শেষ আলো। ঠিক তখনই মগা এসে জানালো, মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সবার মাথায় যেন বজ্র আছড়ে পড়ল। পঙ্গু, ভিক্ষুক, অসহায় মানুষকে আবার কে মারল? এমন মানুষের শত্রু থাকে? তার আবার একেবারেই মেরে ফেলল? হেমলতা শ্বাসরুদ্ধভাবে কণ্ঠ প্রশ্ন করল, কখনকার ঘটনা? মগা জানালো, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টায় গ্রামবাসী জানতে পারল ঘটনাটা। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে। লাশ নেওয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। সবাই মিলে মুন্নার বাপকে দেখতে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা, প্রেমা ও পূর্ণা। পুলিশ লাশ নিয়ে যাওয়ার পর সবাই মুন্নাকে নিয়ে বিপাকে পড়ে। আত্মীয়রা বলতে যেমন কেউই নেই। দুঃসম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চান না। মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না জানালো সে থাকলে পদ্মজার বাড়িতেই থাকবে। হেমলতা মাতব্বরের অনুমতি নিয়ে সানন্দে মুন্নাকে নিয়ে নিজের বাড়ি চলে আসেন। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা, পূর্ণা খুব খুশি হয়। খুশি হলো না শুধু প্রেমা। মুন্না ও প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে তার আদর এখন ভাগাভাগি হয়ে যাবে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরে পদ্মজাকে বলল, প্রেমার বোধহয় মুন্নাকে পছন্দ হচ্ছে না। দুজনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়দিন গেলেই মিশবে। মুন্না বেঘোরে ঘুমোচ্ছে। হেমলতা তাকে ঘরে এনেই গরম গরম ভাত খাইয়ে দিয়েছিলেন। খেয়েই ছেলেটা ঘুমিয়ে পড়ে। রাত তো কম হলো না। মা বোনের বৈঠক দেখে পূর্ণা বলল, আম্মা, মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদেরই ভাই, আমাদের নাম প দিয়ে। তাহলে ওর নাম প দিয়ে হবে, তাই না আপা? হেমলতা হেসে বলল, তুই নাম রাখ তাহলে। রেখেছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে আগে নতুন নাম সম্পর্কে জানা, যদি রাজি হয় তখন সবাই এই নামেই ডাকবো। ওরও তো পছন্দ বলে কিছু আছে। রাজি হবে না মানে? পিটিয়ে রাজি করাবো। মেয়ের কথায় হেমলতা হাসলেন। পূর্ণা বলল, শ্বশুরবাড়ি থেকে গিয়ে আনার মতো একটা ভাই পেলাম আমরা। আপাকে যখন বিয়ে দেব, আমি আর প্রান্ত গিয়ে আপাকে
নিয়ে আসবো, তাই না আম্মা? অসুস্থ হলে খুব কথা বলে পূর্ণা, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে। গহীন অন্ধকার, আজ বোধহয় অমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন, হাতের কাছে ছুরি লাঠি। গত 3 দিন ধরে ঘরের পাশে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। তখন ঘরে মোর্শেদ ছিলেন, আর যাই হোক পুরুষ তো, তাই সাহসও ছিল বটে। আজ মোর্শেদ নেই, মুন্নাকে দত্তক নিয়ে বাড়িতে আনায় তিনি ঝগড়া করে বাড়ি ছাড়লেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাবে না, হাতে নাতে সন্দেহকারীকে ধরে বিপদ থেকে মুক্ত হতে হবে। কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না। চোখ বুজে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটুনি গেল। একটি ছপ ছপ শব্দ তুলে কেউ আসছে। হেমলতা সতর্ক হয়ে ওঠেন, শক্ত করে ধরলেন লাঠি চুরি। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকারে মুখ পরিষ্কার নয়, আন্দাজে ছুরি মারেন হাতের লাঠি দিয়ে। লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনে থাকা ছায়াটির ওপর। হতভাগা আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। ততক্ষণে পেছনের ছায়াটি দৌড়ে পালালো। প্রথম জন্য পালানোর চেষ্টা করলো, হেমলতার জন্য পেরে উঠতে পারল না। তিনি আর একটা লাঠি দিয়ে আবার আঘাত করে বসলেন। তার দৃষ্টি যেন আগুন স্ফুরিত হচ্ছে। আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই। টর্চের আলোতে চারিদিক আলোকিত হয়ে ওঠে। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন ছায়াটিরই আসার কথা ছিল। আজই শুটিং দলকে বাড়ি থেকে বের করবেন, তবেই শান্তি। হই হুল্লোড় শুনে পদ্মজা, প্রেমা, মুন্না বেরিয়ে আসে। মুন্না ঘরেই রইল। চোখের সামনে ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকে গেল পদ্মজা। আর ঠিক তখনই কোত্থেকে যেন আগমন ঘটল মোর্শেদের। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে গেল। তার কপাল বেয়ে রক্ত ঝরছে। ফার্স্ট এইড বক্স আনতে একজন দৌড়ে যায় বাড়ির ভেতর। লিখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের ক্ষতটা ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হয়। হেমলতা এক হাতে লাঠি আর ভর করে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। লিখন বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি তাকে আঘাত করলেন কেন? হেমলতা স্বাভাবিক কণ্ঠে বললেন, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন চোখের কোণ দিয়ে পদ্মজাকে দেখে আবুল জাহেদকে প্রশ্ন করল, তিনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গমগম করে উঠল, এখানে আমি আজই প্রথম এসেছি। ঘুম আসছিল না, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। বলা নেই কওয়া নেই, হুট করেই তিনি আক্রমণ করে বসলেন। কি ব্যথা! কপালে হাত রাখছে সে। হেমলতা প্রতিবাদ করে দৃঢ়স্বরে বলল, ভুলেও মিথ্যা বলবেন না। আবুল জাহুদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন, কাজই যেন বাড়ি ছাড়ে তারা। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীরে এসে নৌকা ডুববে নাকি? সিনেমার শেষ অংশটুকু এখনো বাকি। শর্ত অনুযায়ী আরও 10 দিন সময় লাগবে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার 3টা মেয়ে নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আঁধারে যুবতী মেয়ের ঘরের আশপাশ দিয়ে ঘুরঘুর করছে কেন? কিসের ভিত্তিতে? কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে এড়িয়ে লাহারি ঘরে চলে গেলেন হেমলতা। এদের সঙ্গে তর্ক করে শুধু সময় নষ্ট। আবুল জাহেদের দ্রুত চাহনি তার নজরে এসছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। পরদিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল। ঘরের ডান পাশে পলিথিন কাগজ দিয়ে ঢাকা তুষের স্তূপ রাখা আছে। অসাবধানতায় আবুল জাহেদের কাদামাখা জুতো তুষের স্তূপে পড়ে যায়। এই তুষ লেগে যায় জুতায়। হেমলতা বাড়ির বারান্দায় সেই জুতাগুলো দেখতে পান। তুষ বাড়ির আর কোথাও নেই। এই ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার ছাপ। সেই জুতা যখন আবুল জাহেদ পরল তখন তিনি পুরোপুরিভাবে নিলেন শেয়ালটা আসলে কে। শুটিং দলটা একটা হাহাকার লেগে গেছে। বেশ কিছুক্ষণে তারা নিজেদের মধ্যে আলোচনা চালালো। হেমলতাকে কিছু বলে লাভ নেই, তা প্রত্যেককেই বুঝে গেছে। তাই সবাই মোর্শেদকে ধরল। বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি আছে। হেমলতার ধমকে ভার তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জ্বলজ্বল করে ওঠে। ঘরে এসে হেমলতার সঙ্গে ধুন্ধুমার ঝগড়া লাগিয়ে দেন। হেমলতা প্রথমে কিছুতেই রাজি হননি, তবে শেষ অবধি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে পারলেন না। 10 দিনের বদলে 5 দিনের সময় দিলেন। যতক্ষণ এরা বাড়ি না ছাড়বে তিনি শান্তি পাবেন না। তবে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা সামনাসামনি চলে এলো। বেশ গরম পড়েছে আজ। পদ্মজা পাটিতে বসে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে।
কাকে কি ডাকতে হবে? আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? হ, বুঝছি। আম্মাকে তুইও আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা এখন থেকে তোরও আম্মা আব্বা, বুঝেছিস? মুন্না বিজ্ঞ স্বরে বলল, হ, বুঝছি। হেমলতা রান্না রেখে উঠে আসেন। মুন্নাকে বললেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। মুন্নার সরল স্বীকারোক্তি, কই আনে? পদ্মজা বলল, কই আমে না? বল আচ্ছা বলবো। মুন্না বাধ্য ছেলের মতো হেসে বলল, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যায়। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। হ, ছুডু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলল, জি ছোট আপা। পদ্মজা হাসলো। পূর্ণা বলল, তোর নাম পাল্টাতে হবে, আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে? নাম পাল্টাইতাম ক্যারে? পদ্মজা কিছু বলার আগেই মুন্না প্রশ্ন করলো, আচ্ছা এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ায়, এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুঁদ হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সঙ্গে মিলিয়ে তোর নাম রাখা উচিত, উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে যায়, হ, এই জন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল, সবাইকে বলবি এটা, মনে থাকবে? হ, মনে রাখাম। বল আচ্ছা মনে রাখবো। আচ্ছা, মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা এলো। সঙ্গে নিয়ে এলো বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন, গাছে আর একটা ছিল। এদিকে ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে হেমলতা ছেলের ইচ্ছা পূরণ করতে হাসি মুখে শেষ লাউটা ছিঁড়ে এনে ঘরে রাখলেন। এখন আবার হাজেরাও লাউ চাইতে এলেন। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি। আজও দিলেন না। তিনি হাজারটা হাসি মুখে কথাবার্তা বলে লাউটি দিয়ে দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেলেন। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকালো। প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইলো তাই পেল না। মনের উপর নেতিবাচক প্রভাব পড়ল না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি তবুও কিছু বললেন। প্রান্তকে ডেকে কোলে বসালেন। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছিলেন। মনে হচ্ছিল কোনো ময়লা স্তূপ পরিষ্কার করা হচ্ছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এজন্য কেউই অবাক হননি। বাপ ছেলে শুধু রাতেই একসঙ্গে থাকা হতো। অনেক রাতে প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বলল, একটা গল্প শোনাই, শুনবি? শোনাও। পদ্মজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল। হুনাও না, বল শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠ ভালোবাসার ডেকে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ। জান্নাত জাহান্নামের কথা তো কেউ বলেছে নিশ্চয় তোকে? প্রান্ত মাথার দুই পাশে নাড়ালো, কেউ শোনায়নি? লতা এমনটাই সন্দেহ করেছিলেন। প্রান্ত এ সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। প্রশ্ন করল হাজারটা। হেমলতাকে জানালো সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হা সূচক সম্মতি দিলেন। হেমলতা বলতে শুরু করলেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না দুটি ছেলে মেয়ে থাকতো তার সঙ্গে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর, ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগাল। লাউ গাছটি বড় হয়, পাতাও হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে যায় তাদের। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক এলো। ভিক্ষুকটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে পাতা দেখে তার ভীষণ খেতে ইচ্ছা করে। লাউ গাছের মালিককে ভিক্ষুক বলে, লাউ পাতা দিলে রেঁধে খাবো। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাটাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক মারা যায়। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করে দেয় তাকে। পেয়েছিস প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। মনোযোগী শ্রোতা সে। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন, যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রয়েছে লাউ পাতা, তাই আগুন কাছে ঘেঁষতে পারছে না। ওই যে একদিন সে ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিল, সেই লাউ পাতা এখন তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত।
তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আমিও অনেক দান করাম। করবি, অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খাওয়াত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি তোর অভাবী এসে বলে তোর লাউটা দিতে হবে, তুই কি করবি? প্রান্ত গম্ভীর হয়ে ভেবে বলল, দিয়া দিয়াম। একটু আগে একজন মহিলা এসেছিল, দেখেছিলি? হ, দেখছি। সে খুব গরিব, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়ে দিয়েছি। এজন্য কি এমন তোর মন খারাপ হবে? লাউটা তো তুমি দিছো, তাইলে তোমারে আগুন থাইক্কা বাঁচাইবো লাউডা? লাউডা আমি দিলেও তোর জন্য ছিল, তুই এখন খুশি মনে নিলেও লাউডা তোর আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্তর চোখ মুখে দীপ্তি ছড়ালো। পরপরই খুব মুখ গম্ভীর করে প্রশ্ন করলো, একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে? প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনলে হেমলতা, পূর্ণা এবং পদ্মজা হেসে উঠল। কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাকে বাঁচিয়েছিল, তেমনই তো একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজা হুট করেই প্রান্তের থেকে চোখ সরিয়ে হেমলতার ওপর পড়ে। মা হাসছে, ওদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি মায়েরা জানেন? পদ্মজার আদর্শ তার মা। সে তার মায়ের মতো হতে চায়, হুবহু মায়ের মতো। 5 দিন শেষ, শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সবকিছু গোছানো হচ্ছে। তাড়াহুড়ো করে 5 দিনে শেষ করা হয়েছে শ্যুট। লিখন উঠানে বসে আছে, চিত্রা এসে তার পাশে বসলো। কাশির মতো শব্দ করে লিখনের মনোযোগ পেতে তাকালো লিখন। মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গোছানোর, দুপুরেই শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না। তাকালো লাহারি ঘরের দিকে, দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা। বুকের পা পাশে চিনচিন করা ব্যথাটা আর সহ্য হচ্ছে না। চিত্রা হাতঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বেঁকিয়েছিলে, এখন তার প্রেমেই পড়লে? লিখন কিছু বলল না, তবে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই, শুনেছি আগামী মাসে ওর 17 হবে। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা? পদ্মজার 90 ভাগ সহপাঠী বিবাহিত, তাছাড়া খুব কম মেয়েই স্কুলে পড়ে। চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বললেন, তোমার বিয়েটা কবে হচ্ছে? ভগবান চাইলে বছরের শেষ দিকে। কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন। 3-4 জনের চরিত্রের সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। তারা হেমলতার সঙ্গে মিশে গিয়েছিল, নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ির দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে চলে গেল লাহারি ঘরের দিকে। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে কেঁপে উঠল তার বুক। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করল। প্রবলভাবে কাঁপছে পদ্মজা, এমনকি পূর্ণাও চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করল। হতভম্ব হলো। ঘোড়ার মতো ধীরে পায়ে হেঁটে এলো সে। ততক্ষণে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞানশূন্য হবে। হাত থেকে চিঠিটা পড়ে গেল। দ্রুত এসে পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজা মনে হচ্ছে এই যে মাথা ঘুরে পড়ে যাবে। হেমলতা এসে দেখেই পদ্মজা হাঁটুর থুতনি ঠেকে বসে পড়ে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেয়ে গেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি। চোখ দুটো স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আবার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন? পদ্মরে খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সেই ভেঙে পড়েছে। ডান হাত কাঁপছে অনবরত। হেমলতা চোখ ঘুরিয়ে দুই মেয়েকে দেখলেন। এদের হাবভাব হঠাৎ সন্দেহজনক লাগছে। তিনি কঠিন স্বরে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস দুজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল সে। কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে একদমই। হেমলতার ধারালো দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিঁধছে। সে কাঁপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো ফুলে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চেনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করলেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে, মদন না মিলন? মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন, তো তার সামনেই ছিল, তাহলে কি হবে? পূর্ণা মিথ্যে বলল কেন? সত্যি বললেই পারত। হেমলতা বিশ্বাস করছেন না কি করেননি সেটা দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো। হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন।
মনটা খচখচ করছে, মনে হচ্ছে ঘাবলা আছে। নাকি তার সন্দেহবাতিক মনের ভুল ভাবনা মাত্র, কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলে ঘটে যাওয়া ঘটনা তাকে ঘোরের মধ্যে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছা হচ্ছে না, তবুও কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে, অচেনা অজানা অনুভূতি। পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টি এড়াতে পারল না। তিনি ঠিকই খেয়াল করেছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার কাছে কথা লুকানোর ক্ষমতা নিয়ে জন্মায়, তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কোনো প্রশ্ন করলেন না। মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় হাত সরিয়ে দেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মোর্শেদ চমকালেন, অপ্রস্তুত হয়ে গেলেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তো তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বেমানান লাগত। মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন, হে আমারে কি ত্যাগ করব, আমি হ্যারে ছাইড়া দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তা নজরে এলো না মোর্শেদের। 20 বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে। হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট, তবে চাপা দীর্ঘশ্বাস রয়ে গেছে গোপনে। মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। এ খবর হেমলতা জানে? এত কিছু কিভাবে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। তিনি চাদর গায়ে দিয়ে চলে গেলেন বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার ঘরে এসে বসলেন। কতদিন পর রাতের আঁধারে বারান্দার ঘরে এসেছেন। বিয়ের 1 বছর পরই জানতে পেরেছিলেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না তার, তাই বলে এত বড় সত্য হজম করে নিয়েছিলেন। বাসন্তীর মা বারনারী, আর একজন বারনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে ফেলেছে, যদিও সে খবর মিয়াফর মোড়ল পাননি। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কোরবান হলো হেমলতার। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর পড়াটাও আর এগোলো না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো 2 বোন। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল, পদ্মজা হতে দিল না। সেয়ানা 2টা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পদ্মজার প্রতি বিরক্ত বোধ করছে পূর্ণা। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলো যে ক্লাসে বইয়ের টিপাই রেখে চিঠি পড়বে, কিন্তু তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল। সুযোগ পেলেও পড়তে দিতে চাইল না পদ্মজা। সারাক্ষণ যেন হাতে জান নিয়ে থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর পূর্ণা মোক্ষম সুযোগ পেল। প্রান্ত ও প্রেমা নিয়ে হেমলতা বাপের বাড়ি গিয়েছেন। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। চিঠি পড়ার পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তারই খোলা উচিত এবং আগে তারই পড়া উচিত, তাই পদ্মজার দিকে বাড়িয়ে দিল চিঠিটা। পদ্মজার চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল, এই আপা, খোলো না, লজ্জা পাচ্ছ কেন? জিনিসটা চিঠি, কারোর গায়ের কাপড় না। পদ্মজা বিস্মিত নয়নে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলেছে। বলল, কী সব বলছিস পূর্ণা? আচ্ছা মাপ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে এসে বসল। চিঠিতে দুজনেরই পূর্ণ মনোযোগ। আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অনুগ্রহ করে এই চিঠিটি একবার পড়ো। জানো পদ্ম, হঠাৎ করে নিজেকে চিনতে পারছি না। আমার হৃদয় মস্তিষ্ক যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। আজ চলে যাব, ভাবতেই বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিলাম। আমার নিঃশ্বাস ও কণ্ঠনালীও থমকে গেছিল। একটুকুও মিথ্যে বলিনি। যেদিন শুটিং সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারংবার। না চাইলেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটার শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় প্রতিটা ক্ষণ গুনেছি। দ্বিতীয়বার দেখা পাইনি যখন, তখন আবার গেছি। তৃতীয়বার যখন দেখি তোমাকে বেগুন নিয়ে আসতে, সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্ম ফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন রিনরিনে গলার স্বর,
এই হৈ হৈ জীবনে আর কখনো শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমার প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো। এই বোকা বলছি বলে রাগ করো না যেন। এরই মধ্যে জানতে পারি তোমার মায়ের ইচ্ছা তুমি অনেক পড়বে। তোমার জন্য অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন, যেখানে আমি অতি সামান্য, অযোগ্য পাত্র। তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। পদ্মফুলটাকে যে আমার চাই, তিনি রাজি হয়নি। সিনেমায় অভিনয় করা নায়কের সঙ্গে আত্মীয়তা নাকি করবেন না, এটাও বলেছেন। তোমার অনেক পড়া বাকি, তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে দুপা পিছিয়ে